নমস্কার। আজকে আমরা একটি খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণ। অনেক মানুষ প্রশ্ন করে যে নরগণের সঙ্গে রাক্ষসগণের যদি বিবাহ হয় তাহলে কি সমস্যা আসতে পারে বিবাহিত জীবনে। আবার এরকমও অনেকে প্রশ্ন করে যে নরগণের সঙ্গে রাক্ষসগণের কি বিবাহ দেওয়া যায়। মানে অনেকের একটা ধারণা রয়েছে যে নরগণের সঙ্গে রাক্ষসগণের যদি বিবাহ দেওয়া হয় তাহলে পারে অনেক সময় বলে অনেকে যে আহ, স্বামীর নাকি মৃত্যু হয় বা দুর্ঘটনা হয় বা শারীরিক বড় ধরনের সমস্যা হয়। এরকম বিভিন্ন ধারণা বা একটা রয়েছে মানুষের মধ্যে। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে নরগণের সাথে যদি রাক্ষসগণের বিবাহ হয়, অর্থাৎ একজন পাত্র যদি নরগণ হয় তাহলে সে কি রাক্ষসগণের মেয়ের সাথে বিবাহ করতে পারবে। একটা মেয়ে যদি আহ, দেখা যায় যে নরগণ হয় তাহলে সে কি রাক্ষসগণের ছেলের সাথে বিবাহ করতে পারবে। এরকম একটি প্রশ্ন বা বিবাহ করলে কি বা সমস্যা হয়, কতটা সমস্যা হয়, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। আশা করছি আজকের আমাদের আলোচনাটি এই বিষয়কে কেন্দ্র করে যাদের প্রশ্ন রয়েছে তাদের অনেকটাই এই প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। প্রথমে দেখুন, নরগণ হলো ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, তারপরে হচ্ছে পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, এগুলো হচ্ছে নরগণ। রাক্ষসগণ হচ্ছে তেমনি ঠিক কৃত্তিকা, এদিকে হয়ে গেল অশ্লেষা, মঘা, এদিকে হয়ে গেল মঘা হয়ে গেল, তারপরে হয়ে গেল চিত্রা, তারপরে হয়ে গেল বিশাখা, তারপরে হয়ে গেল মূলা, তারপরে হয়ে গেল সরি বিশাখা, তারপরে জ্যেষ্ঠা, তারপরে মূলা, তারপরে হয়ে গেল তোমার ধনিষ্ঠা, তারপরে হয়ে গেল শতভিষা। এই নক্ষত্রে যদি কারোর জন্ম হয় তাহলে সে রাক্ষসগণ হবে। আর আগে যেটা বললাম সেটা হচ্ছে নরগণ হবে। এবারে একজন পুরুষ বা একজন মহিলা যখন বিবাহ করে তখন একটা জোটক বিচার হয়। এই জোটক বিচারে গণকে 7 পয়েন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে গণকে। তবে এখানে কিছু কন্ডিশন রয়েছে। দেখুন, গণ শুধুমাত্র চন্দ্রের উপর ডিপেন্ডেন্ট হয়ে চন্দ্র যে নক্ষত্রে, অর্থাৎ যেই নক্ষত্রে জাতকের জন্ম হয়েছে সেই নক্ষত্র অনুসারে একজন মানুষের গণ হয়। জ্যোতিষশাস্ত্র মতে নরগণ রাক্ষসগণের বিবাহকে পুরোপুরি ভালো বলেনি, আবার পুরোপুরি খারাপও বলেনি। আমরা জানি যে দেবগণ দেবগণ, নরগণ নরগণ বা রাক্ষসগণ রাক্ষসগণ যদি বিবাহ করে তাহলে পরে এটাকে উত্তম মিল বলা হয়। কিন্তু দেবগণের সঙ্গে নরগণ যদি বিবাহ করে তাহলে এটাকে সাধারণভাবে ভালোই বলে মোটামুটি বলে দেওয়া হয়। নরগণের সঙ্গে রাক্ষসগণ যদি বিবাহ করে তাহলে এটাকেও মাঝারি পয়েন্ট দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে। আবার দেবগণের সঙ্গে রাক্ষসগণের যদি বিবাহ করা হয় তাহলে এটাকে মানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অর্থাৎ এটাকে খুব একটা ভালো মিল নয় বলা হচ্ছে। তো আসলে নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ দিলে ঘটনাটা কি ঘটবে। দেখুন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে নরগণের সাথে রাক্ষসগণের বিবাহ হয়েছে, তারা কিন্তু সুন্দর হ্যাপি ম্যারেড লাইফ কাটাচ্ছে, তাদের সুখী দাম্পত্য জীবন রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে দেবগণের সঙ্গে দেবগণের বিয়ে হয়েছে বা রাক্ষসগণের সঙ্গে রাক্ষসগণের বিয়ে হয়েছে, কিন্তু সেই বিবাহের 6 মাস, 7 মাস, 1 বছর পরে ডিভোর্স হয়ে গেছে। তাহলে গণটাই যে ম্যাচ হলে অনেক মানে সবকিছু ম্যাচ হয়ে গেল এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। অনেকগুলো ম্যাচের মধ্যে গণটা হলো একটি বিষয়। আসলে আমরা মেন একজন পুরুষ বা একজন মহিলার বিবাহিত জীবন কতটা সুন্দর হবে এটা আমরা গণ থেকে দেখব না, এটা আমরা তার সপ্তম ভাবের অধিপতি, তার জন্মচক্রের শুক্র এবং তার নবাংশ চক্র, এগুলোকে দেখে আমরা তার বিবাহিত জীবন সম্পর্কে ধারণা নিতে পারি। অনেক সময় দেখা যায়, আমার এটা অভিজ্ঞতায়, যে কারোর ধরুন সপ্তম ভাব খারাপ এবং সে গণের ম্যাচ করে বিবাহ করেনি, তখন বিবাহিত জীবনটা খুব তাড়াতাড়ি অনেক সমস্যার মধ্যে চলে আসে। কিন্তু আজকে আমরা সমস্যাগুলোর কথা বলবো না, আমরা বলবো যে এই আমাদের বিষয়ের মূল প্রবলেমটা কি। অর্থাৎ নরগণের সঙ্গে রাক্ষসগণের বিবাহ হয়ে গেলে কি হতে পারে।
বা কি হয়, তাহলে দেখুন আমি যদি পরিষ্কারভাবে বলি, তাহলে নরগণের সঙ্গে রাক্ষসগণের কিন্তু বিবাহ দেওয়া যেতে পারে। এখানে কয়েকটি প্লাস পয়েন্ট, কয়েকটি মাইনাস পয়েন্ট তৈরি হবেই। প্লাস পয়েন্ট কি কি তৈরি হবে? দেখুন, নরগণ আর রাক্ষসগণ আসলে কি জিনিসটাকে বুঝে নিন। গণ হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি, গণ হচ্ছে একটা মানুষের চাওয়া পাওয়া বা মানুষের আচার আচরণের ওপরে বা আচার আচরণের ভেতর সুপ্তভাবে যে শান্তভাব বা যে উগ্রভাব কাজ করে, সেটা হচ্ছে গণ। আর একটু যদি সহজ করি বলি, তাহলে নরগণের লোক যারা হয় তারা কিন্তু খুব বাস্তববাদী মাইন্ডের হয়ে থাকে। নরগণের মানুষ যারা হয় তারা কিন্তু সাধারণভাবে সমস্ত বিষয়টাকে পরিশ্রম, লড়াই বা একটা সংঘর্ষ এইসবের মধ্যে থেকে সমস্ত কিছু পেতে চায়। নরগণের মানুষদের মধ্যে কিন্তু আকাশ কুসুম স্বপ্ন খুব কম দেখা যায়। নরগণের মানুষরা বাস্তববাদী স্বপ্ন দেখে এবং সংসারের মধ্যে এরা কিন্তু শান্ত কথাবার্তা বা শান্তভাবে চলা বা সঠিকভাবে হিসাব করে চলা, এইগুলো কিন্তু নরগণের মধ্যে একটা থাকে। একটা সংসার চালাতেও তো হিসাব লাগে। রাক্ষসগণ কিন্তু একদম উল্টো। রাক্ষসগণের মধ্যে কোনো সময় জেদ, কোনো সময় উগ্রতা, কোনো সময় ডমিনেটিং মেন্টালিটি, বা রাক্ষসগণের মধ্যে কিন্তু এখনই পাওয়ার একটা স্বপ্ন বা আশা দেখতে পাওয়া যায়, যে আমার এখনই চাই। এবারে ঘটনা হচ্ছে, নরগণের সঙ্গে রাক্ষসগণের যদি বিবাহ হয়ে যায় বা হয়, তাহলে সমস্যাটা কি আসতে পারে? দেখুন, আমি তো বললাম প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটোই হয়। নরগণের সঙ্গে রাক্ষসগণের যদি ম্যাচ করানো হয় না, দেখা যায় এই দুজনের মধ্যে কিন্তু একটা আকর্ষণ ক্ষমতা দেখতে পাওয়া যায়, অর্থাৎ দুজনের মধ্যে একটা আলাদা রকমের ভালোবাসা দেখতে পাওয়া যায়। নরগণ রাক্ষসগণের মধ্যে যদি বিবাহ দেওয়া হয়, তাহলে পারে দুজনের আবেগ, উত্তেজনা, এই দুটোকে মিলিয়ে দুজনে চলার চেষ্টা করে। হ্যাঁ, নরগণের সঙ্গে রাক্ষসগণের যদি বিয়ে দেওয়া হয়, দেখা যাবে সেই দম্পতি মধ্যে আবেগও দেখতে পাওয়া যাবে, কোনো কোনো সময় উত্তেজনাও দেখতে পাওয়া যাবে, কিন্তু একসঙ্গে চলার চেষ্টা করবে মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং করে। যদি নরগণের সঙ্গে রাক্ষসগণের বিয়ে দেওয়া হয় এবং সপ্তম ভাবটিও ভালো থাকে, তাহলে অনেক সময় রাক্ষসগণের গুণগুলোকে নরগণ যার সে নেবার চেষ্টা করে, আবার নরগণের গুণগুলোকে রাক্ষসগণ যার সে নেবার চেষ্টা করে। একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার দেখতে পাওয়া যায়। কিন্তু যদি সপ্তম ভাব কারোর খারাপ হয়ে যায় আর গণেরও ম্যাচ হচ্ছে না, তখন দেখা যায় যে রাক্ষসগণ যে সে কিন্তু তার মধ্যে বা তার দাম্পত্য জীবনে প্রচন্ড মতের অমিল দেখতে পাওয়া যায়। মানে স্ত্রী একটা বলছে, রাক্ষসগণ আর একটা বলছে। রাক্ষসগণ যার, তার পার্টনার একরকম কথা বলছে, সে আর একরকম কথা বলছে। একটা ডমিনেটিং মেন্টালিটি চলে আসে, অর্থাৎ একটু বেশি স্বাধীনচেতা, একটু বেশি জেদি বা একটু বেশি রাগী রাক্ষসগণ কিন্তু অনেক সময় হয়। সিদ্ধান্ত যদি এরা কিছু একটা নিয়ে নেয়, মানে তার মধ্যেই স্থির থাকতে চায় আর কি রাক্ষসগণের মানুষরা। রাক্ষসগণের ছেলেমেয়েরা বেশিরভাগ সময় দেখতে পাওয়া গেছে এদের মধ্যে একটা ইগো চলে আসে অনেক সময়। কিন্তু আমি বলেছিলাম আগে হয়তো, রাক্ষসগণের মহিলারা কিন্তু অনেকটা, এই মহিলাদের মধ্যে একটা পজিটিভিটি দেখতে পাওয়া যায়। কারণ এই রাক্ষসগণের মহিলা যারা হয়, তারা কিন্তু মাঝে মাঝে মাথা গরম করে, কিন্তু এদের মধ্যে স্বপ্ন দেখতে পাওয়া যায়, এদের মধ্যে কোনো কর্ম করার প্রবণতা দেখতে পাওয়া যায়, এদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা মেন্টালিটি দেখতে পাওয়া যায়। এবং রাক্ষসগণের মহিলারা কিন্তু সমস্ত পরিবেশে অ্যাডজাস্ট করার একটা ক্ষমতা রাখে। এবং রাক্ষসগণের মহিলারা কিন্তু যদি তাকে ডমিনেট না করা হয়, তাহলে এরা কিন্তু সুন্দর হয়। দেখুন, কোনো মানুষ যদি, কোনো ছেলে বা মেয়ে যদি নরগণ রাক্ষসগণের মধ্যে বিবাহ করতে চায়, তাহলে তারা করতেই পারে। কিন্তু তাদের সপ্তম ভাবেরটা যেন ভালো হয়। সপ্তম ভাব যদি ভালো হয়, নবাংশ যদি ভালো হয়, তাহলে পারে কিন্তু এই জায়গাটা কনসিডার করা যায়। এবারে অনেক সময় দেখা যায় যে আহ, সপ্তম ভাব অতটা ভালো নেই, মোটামুটি একটা, আর গণের ম্যাচ হচ্ছে না, কিন্তু দুজন দুজনকে প্রচুর ভালোবাসে। অনেক সময় আমাদের কাছে এরকম ক্লায়েন্ট আসে, তো দুজন দুজনকে প্রচুর ভালোবাসে, ছাড়তেও পারবে না।
তখন গণদোষকে প্রতিকার করে, গণদোষকে নিরাময় করে বিবাহ করার নিয়ম বা প্রথা রয়েছে। সেটা আমার দৃষ্টিভঙ্গিতে ভালো হয়। আমি করে দেখেছি যে হ্যাঁ, অনেকটাই সমস্যা এড়ানো যায়। তবে আসল কিন্তু বিষয়টা এটাই যে নরগণের সঙ্গে রাক্ষসগণের যদি বিয়ে হয়, এখানে যে সংসার করতেই পারবে না তা কিন্তু নয়। কিন্তু সংসারের মধ্যে মাঝে মধ্যেই হাসব্যান্ড ওয়াইফের মধ্যে মতের অমিল দেখতে পাওয়া যাবে। এবং মতের অমিলের জন্য মাঝে মাঝে সংসারের মধ্যে কিন্তু বন্ডিং প্রবলেম আসবেই, বা ঝগড়া অশান্তিও চলে আসে অনেক সময়। তো আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। পরের দিনকে আমরা গণ নিয়েই আর একটা অন্য বিষয়ে আলোচনা করবো, যে দেবগণের সঙ্গে রাক্ষসগণ যদি বিবাহ করে নেয় তাহলে কি সমস্যা আসতে পারে। পরের দিন